তো আজকে আমরা পদার্থের অবস্থা ও চাপ এটা আমরা শিখব। পদার্থের অবস্থা এবং চাপ 132 পৃষ্ঠায় আছে। আমরা আমরা ওই দিন বলছিলাম যে পদার্থের অবস্থা ও চাপ এবং বস্তুর উপর তাপের প্রভাব দুটোটা একসাথে পড়া লাগে, মানে পড়লে দুটোটা একটু পড়া লাগে। তো আমরা 132 পৃষ্ঠায় যাই। আচ্ছা, 132 পৃষ্ঠায় গেলাম। তো আমাদের কি কি আছে দেখো। চাপ আছে। প্রথমে কি চাপ, দেখো প্রথমত আমাদের তিনটা জিনিস করতে হবে। আচ্ছা, আমরা জানি যে পদার্থের তিনটা অবস্থা আছে, কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থা। কঠিন মানে হচ্ছে বরফ। কঠিন মানে কি, ধরো যে একটা বরফ। আচ্ছা, আমরা আচ্ছা, কঠিন মানে বরফ। বরফের মধ্যে যদি একটা বরফের ঠিক করে নিই, কিন্তু লক করা যায় না। আচ্ছা, যে বরফের একটা কণার মধ্যে যে অণু পরমাণুগুলো, আমরা জানি পদার্থের ভিতরে অণু এবং পরমাণু থাকে, আমরা কেমিস্ট্রিতে শিখছি। তো বরফের মধ্যে এই অণু পরমাণুগুলো, মানে কঠিন পদার্থের মধ্যে অণু পরমাণুগুলো অনেক ঘন ঘন থাকে, অনেক ঘন ঘন থাকে। ধরো যে অনেকগুলো পরমাণু আছে, এগুলো কি বোঝা যাইতেছে না। আচ্ছা, বড় বড় করে দেবে, অনেক ঘন ঘন অবস্থা থাকে। কথা বুঝতে পারছো? ধরো যে একদম কাছাকাছি 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 অবস্থা থাকে। তো ঘন ঘন অবস্থায় থাকার কারণে, কাছাকাছি অবস্থায় থাকার কারণে আমরা একটা জিনিস মনে রাখবো, প্রত্যেকটা জিনিস এই মহাবিশ্বে প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করে। এটা বিজ্ঞানী আইনস্টাইনের সূত্র, যে মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুকণাকে আকর্ষণ করবে। মানে একটা বস্তু যদি এখানে থাকে, আরেকটা বস্তু যদি এখানে থাকে, সে তাকে চুম্বকের মতো আকর্ষণ করে। সে তাকে হয়তো আকর্ষণ বলের মান বেশি হতে পারে, অনেক কম হতে পারে। চুম্বকের ক্ষেত্রে অনেক বেশি, তাই তাড়াতাড়ি লাগা যায়। কিন্তু এই যে অণুগুলো যদি যত কাছে থাকবে, তারা তত শক্তিশালীভাবে ধরে রাখবে, একজন আরেকজনকে আঁকড়ে ধরে রাখবে। তাই কঠিন পদার্থের মধ্যে যদি অণু পরমাণুগুলো অনেক কাছাকাছি, তাই তারা অনেক শক্ত হয়, শক্ত হয়। যখন তাদের অণু পরমাণুগুলোকে আমরা তাপ দিব, একটা জিনিস মনে রাখবা, অণু পরমাণুগুলো একে অপরকে একটা বন্ড দ্বারা, এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে একটা অণু, চারটা অণু যদি ধরি, একে অপরকে চুম্বকের মতো টানার কারণে সবাই একটা সুন্দর মতো শক্ত হয়ে আছে। তো যখন আমরা তাপ দিব, যখন কোনো একটা বস্তু কণাকে আমরা তাপ দিই, এই পরমাণুকে তাপ দেবে, পরমাণু যখন গরম হবে, তখন তাদের এটা একটা নিয়ম, আমরা আস্তে আস্তে জানতে থাকো, যে যখন কোনো পদার্থকে তাপ দেওয়া হবে, তখন তাদের চৌম্বকত্ব হ্রাস পাবে। চৌম্বকত্ব মানে কি, তারা চৌম্বকত্ব হারাবে। আস্তে আস্তে তারা একজন আরেকজনকে কম আকর্ষণ করবে। যখন তাদেরকে তাপ দিব, দেখো বরফকে তাপ দেওয়া মানে কি, সে তরলে পরিণত হওয়া। আর সে কিসে পরিণত হওয়া? তরলে পরিণত হবে। তরলে পরিণত হওয়া মানে তাপ দিছি, তাপ দেওয়ার পরে একজন আরেকজনের সাথে কি, ওই চৌম্বকের আকর্ষণটা কমে গেছে। কী হয়েছে? আকর্ষণটা কমে গেছে। আকর্ষণ কমে যাওয়ার কারণে তারা একজন আরেকজন থেকে আরও দূরে সরে গেছে। একজন আরেকজন থেকে এখন কাছাকাছি, এখানে ঘন ছিল, ধরো যে তরলে কি একজন আরেকজন থেকে দূরে সরে গেছে। দূরে সরে যাওয়ার কারণে একজন আরেকজনকে কম আকর্ষণ করে তারা তরলের মতো পরিবাহিত হয়। পরিবাহিত হয়। কথা বুঝতে পারছো? কিন্তু যখন আমরা বায়বীয় পদার্থ, ধরো যে যখন তরলটা থেকে বায়বীয়তে পরিণত হবে, তরলটা থেকে যখন বায়বীয়তে যাবে, এখানে অণুপরমাণু যদি এতটুকু দূরে থাকে, তরলের ক্ষেত্রে, বরফের ক্ষেত্রে ছিল কিন্তু আরও ঘন ঘন, এই যে ঘন ঘন। তরলের ক্ষেত্রে যদি এরকম থাকে, এতটুকু থাকে, তাহলে বায়বীয়ের ক্ষেত্রে আরও ফাঁকা হয়ে যাবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে দেখো কত দূরে। তরলের ক্ষেত্রে একটু আকর্ষণ বল আছে, যেহেতু আমরা তাপ দিচ্ছি, একটু আকর্ষণ বল আছে। কিন্তু বায়বীয়তে আরও তাপ দিচ্ছে, দেখো 100 ডিগ্রি সেলসিয়াসে তরলকে ফোটানোর পর সে বায়বীয়তে যাবে, তো আরও তাপ দিচ্ছে। আরও তাপ দেওয়ার কারণে সে কি, আরও তাপ দেওয়ার কারণে সে, ধরো যে আরও দূরে সরে গেছে। এখন আরও দূরে সরে যাওয়ার কারণে তাদের মধ্যে আর কোনো আকর্ষণ বল নাই। মনে রাখবা, বায়বীয় পদার্থে কোনো আকর্ষণ বল নাই। বায়বীয় আকর্ষণ বল নাই, বল শূন্য। কি বল শূন্য? বল হচ্ছে শূন্য।
বায়বীয় পদার্থে আকর্ষণ বল শূন্য। কথা বুঝতে পারছো? ওকে, আশা করে বুঝতে পারছো। এই জন্য বলছি যে আমরা দেখছি যে পদার্থের তিনটা অবস্থা আছে, কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটা অবস্থা হলো, কিন্তু এখন পদার্থের আরেকটা মানে পদার্থের ধরো যে আরেকটা অবস্থান আছে, কঠিন, তারপর তরল, তারপর বায়বীয়, এটার পরে তো এটার পরে আরেকটা পদার্থ আছে, তাকে বলে প্লাজমা। এটাকে বলে কি? প্লাজমা। প্লাজমা কি? প্লাজমা হচ্ছে তো পদার্থের চতুর্থ অবস্থা। এটা সাধারণত আমরা দেখি না। এটা সাধারণত ধরো যে যখন বায়বীয় পদার্থ বা গ্যাসকে আমরা যখন আরও উত্তপ্ত করবো, অনেক উত্তপ্ত করবো, তখন সেটা প্লাজমায় পরিণত হয়। তখন সেটা কিসে পরিণত হয়? প্লাজমায় পরিণত হয়। প্লাজমা মানে অনেক উত্তপ্ত, এটার ক্ষেত্রে প্রচুর শক্তি বের হয়। মানে এগুলো আমরা এই বড় ক্লাসে শিখবো। আপাতত প্লাজমা নয়, পদার্থের প্লাজমাকে চতুর্থ অবস্থা বলা হয়। আচ্ছা, আমরা সেটা আস্তে আস্তে বলবো। তো পদার্থের একটি বিশেষ ধর্ম আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। পদার্থের একটি বিশেষ ধর্ম আছে, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতাকে আমরা শিখি। স্থিতিস্থাপকতা হচ্ছে ধরো যে এই যে দাঁড়াও, পদার্থের একটি নতুন অবস্থা ধর্ম আছে, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হচ্ছে ধরো যে তুমি একটা রাবার, এই যে টাকার বান্ডেলের রাবারগুলো চিন্তা করতে পারো। রাবারকে যদি আমরা কাটি বা রাবারকে যদি আমরা টান দিলে কী হবে? সে অনেক লম্বা হবে। ধরো যে এতটুকু রাবারটা আমি যদি টান দিই, দেখো সে টান দেওয়ার পরে কি এতটুকু লম্বা হয়েছে, দুই পাশ থেকে আমি টান দিছি। তারপরে দেখো তো, যদি রাবারটাকে ছাইড়া দেয়, সে কি এবার পূর্বের অবস্থায় ফিরে আসবে না? সে কি এভাবেই থাকবে, নাকি সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে? হ্যাঁ, অবশ্যই সে পূর্বের অবস্থায় ফিরে আসবে, কারণ এটা কি বলে? স্থিতিস্থাপকতা। এটাকে বলে কি? স্থিতিস্থাপকতা। মানে স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো একটি পদার্থকে যদি আমরা বিকৃতি ঘটাই, দেখো এটাকে আমরা কি ঘটাইছি? বিকৃতি। যদি কোনো একটা অবস্থাকে আমরা বিকৃতি ঘটাই, বিকৃতি ঘটানোর পর সেটা যদি এবার পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে, তাহলে তার স্থিতিস্থাপকতা আছে। তাহলে তার কি? স্থিতিস্থাপক। তাহলে ওই পদার্থটাকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ। স্থিতিস্থাপক বলা হয় ওই পদার্থকে, বলা হয় কি? স্থিতিস্থাপক পদার্থ। তাহলে আমরা রাবার কি একটা স্থিতিস্থাপক পদার্থ? রাবার কি একটা স্থিতিস্থাপক পদার্থ? আমার কথা বুঝতে পারছো? আমরা স্থিতিস্থাপকতা জিনিসটা বলছি, পদার্থের একটা বিশেষ ধর্ম আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ওকে, এখন আমরা চাপ সম্পর্কে শিখব।